প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমরা পড়ব সাইক্লোট্রন যন্ত্র সম্পর্কে। সাইক্লোট্রন আসলে একটি পার্টিকেল অ্যাসিলারেটর যন্ত্র। সাইক্লোট্রন আসলে একটি পার্টিকেল অ্যাসিলারেটর বা কণিকা ত্বরণ যন্ত্র, অর্থাৎ যে যন্ত্রে কণার ত্বরণ সৃষ্টি হয় বা কণার বেগ বৃদ্ধি করা হয় সেই যন্ত্র সম্পর্কে আজ আমরা পড়ব। তবে তার আগে আমাদেরকে গত দিনের থিওরিটা একটু ভালো করে জানতে হবে। যারা গতদিনের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগে গতদিনের ভিডিওটি দেখে নেবে। আমি এখানে একটু ছোট্ট করে বলে দিচ্ছি। মনে করো যে এক্স ওয়াই জেড একটি কোঅর্ডিনেট সিস্টেম, যার জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র অবস্থিত, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো আছে জেড অক্ষ বরাবর। এখন যদি একটি কণা, যে কণাটির চার্জ কিউ, সেই কণাটি যদি এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে এক্স ওয়াই তলে ওয়াই অক্ষ বরাবর ভি ভেলোসিটি নিয়ে প্রবেশ করে, তবে সেই চার্জটি আমরা এর আগের দিন থিওরি থেকে জেনেছি যে আধানটি বৃত্তাকার পথে, এভাবে আধানটি বৃত্তাকার পথে ঘুরে যাবে। এই বৃত্তটি অবশ্যই ওই এক্স ওয়াই তলে থাকবে, এক্স ওয়াই তলের উপরে একটি বৃত্তাকার পথে এভাবে ঘুরে যাবে। যদি নেগেটিভ চার্জ এভাবে ঘুরে, তবে পজিটিভটা ঠিক তার উল্টো ভাবে ঘুরবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে কোনো আধান প্রবেশ করলে সেই আধানটি বৃত্তাকার পথে ঘুরে যায়। এই বৃত্তপথের ব্যাসার্ধ কত হয়? গতদিনে আমরা থিওরিতে জেনেছি বৃত্তপথের ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস টু হয় এম ভি বাই কিউ ইন্টু বি, যেখানে এম হলো এই আধানটির ভর, ভি আধানটির বেগ, কিউ আধানটির চার্জের মান এবং বি হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আধানটি প্রবেশ করেছে সেই চৌম্বক ক্ষেত্রের মান। আধানটি পর্যায়কাল কত হবে? আধানটির পর্যায়কাল হবে, যখন আধানটি বৃত্তাকার পথে পরিভ্রমণ করবে তখন তার পর্যায়কাল টি ইজ ইকুয়ালস টু হবে 2 পাই এম বাই কিউ বি, এবং আধানটির কম্পাঙ্ক এন ইজ ইকুয়ালস টু হবে 1 বাই টি, অর্থাৎ কিউ বি বাই 2 পাই এম। এই ইকুয়েশনগুলো আমাদের এখানে সাইক্লোট্রন যন্ত্র পড়তে গেলে কাজে লাগবে। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে চৌম্বক ক্ষেত্রের সমকোণে যদি একটি আধান কিছু ভেলোসিটি নিয়ে প্রবেশ করে, তবে সেই আধানটি বৃত্তাকার পথে পরিভ্রমণ করবে। সেই বৃত্তপথের ব্যাসার্ধ হবে এই সমীকরণ অনুসারে আর ইজ ইকুয়ালস টু এমভি বাই কিউভি। কণাটির পর্যায়কাল হবে, অর্থাৎ এক পাক পূর্ণ করতে সময় লাগবে 2 পাই এম বাই কিউবি, এবং 1 সেকেন্ডে কতবার পাক খাবে? m is equals to qb by 2 pi m। একটু আগেই বললাম যে সাইক্লোট্রন একটি পার্টিকেল অ্যাসিলারেটর যন্ত্র। পার্টিকেল অ্যাসিলারেটর অর্থাৎ বেগ বৃদ্ধিকারী বা ত্বরণ সৃষ্টিকারী যন্ত্র। পার্টিকেল বা কণার মধ্যে ত্বরণ সৃষ্টি করে যে যন্ত্র, সেই যন্ত্র। তোমরা নিশ্চয়ই এর আগে রাদারফোর্ডের স্ক্যাটারিং পরীক্ষা পড়েছো, রাদারফোর্ডের বিক্ষেপণ পরীক্ষা পড়েছো। সেখানে দেখেছো যে উচ্চ গতিবেগ সম্পন্ন আলফা কণাকে পাতলা সোনার পাতের উপরে ছুঁড়ে মারা হয়। তো এই উচ্চ গতিবেগ সম্পন্ন আলফা কণা কিভাবে তৈরি হয়? এই উচ্চ গতিবেগ সম্পন্ন আলফা কণা, প্রোটন কণা, ইলেকট্রন কণা, এগুলো সব পার্টিকেল অ্যাসিলারেটর বা কণিকা ত্বরণ যন্ত্র থেকে সৃষ্টি করা হয়। তো আমরা এখানে পার্টিকেল অ্যাসিলারেটর পড়বো। পার্টিকেল অ্যাসিলারেটর আরেক রকম পার্টিকেল অ্যাসিলারেটর আছে, সেটাকে বলা হয় লিনিয়ার পার্টিকেল অ্যাসিলারেটর। লিনিয়ার পার্টিকেল অ্যাসিলারেটর। লিনিয়ার পার্টিকেল অ্যাসিলারেটর। লিনিয়ার পার্টিকেল অ্যাসিলারেটরটা কেমন? মনে করো এ এবং বি একটি বিন্দু। এই এ এবং বি বিন্দুর মধ্যে একটি বিভব প্রভেদ তৈরি করা হলো, অর্থাৎ এ বিন্দুটাকে আমরা রাখলাম উচ্চ বিভবে, এবং বি বিন্দুকে আমরা রাখলাম নিম্ন বিভবে। তাহলে আমরা বলতে পারি এ থেকে বি বিন্দুর দিকে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এখন যদি একটি ধনাত্মক আধানকে এ বিন্দুতে রাখা হয়, তবে এই ধনাত্মক আধানটি যখন এ বিন্দুতে রাখা হবে তখন এই ধনাত্মক আধানটির প্রাথমিক বেগ হবে 0। আধানটির মান যদি কিউ হয় এবং এই তড়িৎ ক্ষেত্রে কিউ আধানটি রাখার পরে ওই আধানটির উপরে ক্রিয়াশীল ফল এফ ইজ ইকুয়ালস টু হবে কিউ ইন্টু ই,
অর্থাৎ ওই আধানটির উপরে তড়িৎ ক্ষেত্রের দিকে এই বল প্রযুক্ত হবে। ফলে আধানটির মধ্যে একটি ত্বরণ সৃষ্টি হবে। আধানটির ভর যদি m হয়, F ইজ ইকুয়ালস টু আমরা জানি ma ইজ ইকুয়ালস টু q ইন্টু e, বা a ইজ ইকুয়ালস টু qe বাই m। আধানটির এই ত্বরণ সৃষ্টি হবে, ফলে আধানটির বেগ শূন্য থেকে ক্রমশ বাড়তে থাকবে। এই রকম অ্যাসিলারেটর যন্ত্রকে বলা হয় লিনিয়ার পার্টিকেল অ্যাসিলারেটর। আমরা এখানে পড়ব সাইক্লোট্রন যন্ত্র। সাইক্লোট্রন যন্ত্রকে, এই সাইক্লোট্রন কথাটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দুটো ওয়ার্ড হয়, একটি হলো সাইকেল আর একটা হলো ট্রন। সাইকেল কথার অর্থ হচ্ছে আবর্তন, আবর্তন, আর ট্রন কথাটা এসছে প্রোটন, ইলেকট্রন। অর্থাৎ এই ট্রন কথাটা ইউজ করা হচ্ছে চার্জ পার্টিকেলের পরিবর্তে, চার্জ পার্টিকেলের পরিবর্তে। তার মানে যে যন্ত্রে চার্জ পার্টিকেলকে আবর্তন করে করে তার মধ্যে ত্বরণ সৃষ্টি করা হয় বা তার বেগ বৃদ্ধি করা হয়, সেই যন্ত্রই হলো সাইক্লোট্রন। যে যন্ত্রে চার্জ পার্টিকেল বা আহিত কণাকে বারবার আবর্তন করে তার বেগ বৃদ্ধি করা হয় বা তার মধ্যে ত্বরণ সৃষ্টি করা হয়, সেই যন্ত্রকেই বলা হয় সাইক্লোট্রন যন্ত্র। একটি ধাতব তৈরি এরকম ফাঁপা বক্স নেওয়া হয়, এরকম একটি ধাতব তৈরি ফাঁপা বক্স নেওয়া হলো। এই বক্সের মাঝখান থেকে এভাবে কাটা হবে। এই যে তোমরা দাগ দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দাগ বরাবর এই বক্সটিকে কাটা হবে। দাগ বরাবর বক্সটিকে কাটা হলে আমরা এরকম দুটি পোর্শন বা দুটি পার্ট পাবো। এই দুটি পার্টকে অনেকটা দেখতে ইংরেজি অক্ষর ডি এর মতো, তাই এগুলোকে বলা হয় ডিস। এটাকে 1 নাম্বার ডি বলবো, এটাকে বলবো 2 নাম্বার ডি। এই বাক্সের মধ্যে বা এই বক্সের মধ্যে ভিতরের অঞ্চলে প্রায় বায়ু শূন্য করা হয় বা খুব কম চাপে এর মধ্যে বাতাস থাকে। এখন আমরা যদি এটাকে উপর থেকে দেখি তাহলে কেমন দেখাবে? আমরা যখন বইতে বা খাতায় পরীক্ষা হলে ছবি আঁকবো তখন আমরা এমন আঁকবো না, আমরা উপর থেকে দেখলে যেমন দেখা যায় ঠিক তেমনই আঁকবো। যেমন আমরা যদি এই বক্সটাকে উপর থেকে দেখি তাহলে শুধুমাত্র এই বৃত্তাকার পার্টটি দেখা যায়। তো আমরা যখন পরীক্ষার খাতাতে আমরা সাইক্লোট্রন যন্ত্র আঁকবো তখন এই ডি দুটি বোঝানোর জন্য শুধুমাত্র বৃত্তাকার অংশটি আঁকবো এবং মাঝখানে কিছুটা গ্যাপ রাখবো। তার মানে সাইক্লোট্রন যন্ত্র দেখতে অনেকটা এরকম হবে। এখন এই ব্যবস্থাটির উপরের দিকে এই ব্যবস্থাটি চুম্বকের দুটি মেরুর মধ্যে রাখা থাকে। অর্থাৎ এই ব্যবস্থাটির উপরে চুম্বকের উত্তর মেরু থাকলে নিচের দিকে থাকবে চুম্বকের দক্ষিণ মেরু। তার মানে এই সম্পূর্ণ ব্যবস্থাটির মধ্য দিয়ে চুম্বক বলরেখা উপর থেকে নিচের দিকে প্রবেশ করবে, লম্বভাবে প্রবেশ করবে। তাহলে এই ডি এর উপরে এখানে আছে চুম্বকের উত্তর মেরু আর এখানে আছে চুম্বকের দক্ষিণ মেরু। তার মানে চুম্বক বলরেখাগুলি এভাবে ওই ডিস্কগুলোকে লম্বভাবে, ডিস্কগুলির বৃত্তাকার পার্টকে লম্বভাবে ছেদ করে নিচের দিকে প্রবেশ করছে। চুম্বক ক্ষেত্রের দিক হবে এরকম। আর এই ডি দুটিকে একটি হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর HF, হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের সঙ্গে যুক্ত করা হয়। হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর বলতে আমরা কি বুঝি? অর্থাৎ এই যন্ত্রটি
এটিকে আমরা D1 বলি, এটিকে D2 বলি। D1 এবং D2-র মধ্যে একটি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করবে। এই পোটেনশিয়াল ডিফারেন্সটি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাবে, অর্থাৎ একবার D1 উচ্চ বিভব, D2 নিম্ন বিভব, বা D1 ধনাত্মক আধানে আহিত হবে, D2 ঋণাত্মক আধানে আহিত হবে। পরেক্ষণেই D2 ধনাত্মক আধানে আহিত হবে, তখন D1 ঋণাত্মক আধানে আহিত হবে। এরকম ঘটনাটাই খুব তাড়াতাড়ি ঘটবে। তো হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরকে আমরা এরকমভাবে রাখতে পারি, এদিকে ভোল্টেজ, এদিকে টাইম। সময়ের সঙ্গে সঙ্গে এই অসিলেটর একটি পরিবর্তনশীল বিভব প্রভেদ এই D1 D2-র মধ্যে প্রবেশ করবে। এই হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের একটি পূর্ণ চক্রের প্রথম অর্ধে D1-কে ধনাত্মক আধানে আহিত করবে, সেই সময় D2 ঋণাত্মক আধানে আহিত হবে। দ্বিতীয় অর্ধে সেকেন্ড হাফে গিয়ে D2 ধনাত্মক আধানে আহিত হবে এবং D1 ঋণাত্মক আধানে আহিত হবে। অর্থাৎ প্রথম অর্ধে D1 থেকে D2-র দিকে একটি তড়িৎ ক্ষেত্র কাজ করবে এবং পরের অর্ধে D2 থেকে D1-এর দিকে একটি তড়িৎ ক্ষেত্র কাজ করবে। তার মানে এই হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরটি এই D2-টির মধ্যে একটি পরিবর্তনশীল একটি তড়িৎ ক্ষেত্র, যার দিক ক্রমশ পরিবর্তন হবে, D1 থেকে D2-র দিকে, পরেক্ষণেই D2 থেকে D1-এর দিকে, এরকম পরিবর্তনশীল একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে। আর মনে রাখতে হবে যে এই D2-টির এই যে সার্কুলার তল, এই তলের সঙ্গে চৌম্বক ক্ষেত্র লম্বভাবে আছে। তো ধরে নিই যে চৌম্বক ক্ষেত্রগুলি বা চৌম্বক বলরেখাগুলি এভাবে লম্বভাবে বোর্ডের ভিতরের দিকে প্রবেশ করবে। তাহলে চৌম্বক বলরেখাগুলিকে আমরা এভাবে আঁকতে পারি। এভাবে চৌম্বক বলরেখাগুলি প্রবেশ করেছে, আর তড়িৎ ক্ষেত্র একবার এদিকে আসে আর একবার এদিকে কাজ করবে, একবার এদিকে কাজ করবে, একবার এদিকে কাজ করবে। মনে রাখতে হবে যে চৌম্বক বলরেখাগুলি এভাবে বোর্ডের ভিতরের দিকে প্রবেশ করেছে। আর একটা কথা বলি, এই তড়িৎ ক্ষেত্রটি শুধুমাত্র এই D2-টির মধ্যে ফাঁকা স্থানে কাজ করবে। D1-এর মধ্যে বা D2-র মধ্যে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, কারণ আমরা জানি কন্ডাক্টরের ভিতরে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়, তাই এই D2-টির মধ্যে কোনো তড়িৎ ক্ষেত্র কাজ করবে না। তার মানে এই D-কে যদি আমরা একটু অন্যরকম ভাবে, এই D-কে যদি আমরা এভাবে আঁকি, তো এই D এর ভিতরে, এই ভিতরের ফাঁকা অংশে তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু সবসময় শূন্য। দুটি D এর ভিতরেই তড়িৎ ক্ষেত্রের মান শূন্য, শুধুমাত্র এই অংশটুকুই, এই গ্যাপটুকুতেই তড়িৎ ক্ষেত্র কাজ করবে, যে তড়িৎ ক্ষেত্রটি কিনা আবার সময়ের সঙ্গে সঙ্গে একবার এদিকে কাজ করবে, একবার এদিকে কাজ করবে। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রটি পরিবর্তনশীল। সেই কাজটি করবে এই হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর। এখন আমরা আলোচনা করব এই যন্ত্রের কার্যনীতি নিয়ে। যন্ত্রের কার্যনীতি, মনে করো যে এস বিন্দুতে বা এই যে সার্কুলার অংশ, তার সেন্টারে একটি আহিত কণা প্রডিউস করা হলো। মনে করো আলফা কণা, অর্থাৎ হিলিয়াম প্লাস প্লাস ক্রমাশ্র আলফা কণা এখানে উৎপন্ন করা হলো। এখন এই হাই ফ্রিকোয়েন্সিটির তার একটি পর্যায়কালের প্রথম অর্ধে মনে করি D1-কে পজিটিভ ধনাত্মক আধানে আহিত করবে এবং D2-কে ঋণাত্মক আধানে আহিত করবে। এখন এস বিন্দুতে যে কণাটি উৎপন্ন হবে সেটি আলফা কণা, আর সেটি ধনাত্মক আধানে আহিত। তাহলে ওই আলফা কণাটি প্রথমে যখন উৎপন্ন হবে, সেই আলফা কণাটির বেগ হবে 0, u=0। কিন্তু এই প্রথম অর্ধে D1 থেকে D2-র দিকে একটি তড়িৎ ক্ষেত্র কাজ করবে, প্লাস থেকে মাইনাসের দিকে একটি তড়িৎ ক্ষেত্র কাজ করবে। এর ফলে এই আলফা আধানটির উপরে D1 থেকে D2-এর দিকে একটি বল কাজ করবে, সেই বলের মান হবে Q*E, যার ফলে ওই আলফা কণার মধ্যে একটি ত্বরণ সৃষ্টি হবে, আলফা কণার বেগ বাড়বে। বাড়তে বাড়তে আলফা কণাটি যখন এখানে এসে পৌঁছাবে, তখন
যখন আলফা কণাটি এখানে এসে পৌঁছাবে তখন ওই আলফা কণাটির বেগ আর বাড়বে না, কারণ এই ডি এর ভিতরে তড়িৎ ক্ষেত্রের মান 0। মনে করি আলফা কণাটি যখন এখানে এসে পৌঁছাবে তখন আলফা কণাটির বেগ হবে v1। এখন লক্ষ্য করো, আলফা কণাটির বেগ এইদিকে কাজ করছে, আলফা কণাটির বেগ v1 এইদিকে ক্রিয়াশীল, এবং ওই আলফা কণাটির বেগের সমকোণে একটি চৌম্বক ক্ষেত্র বোর্ডের ভিতরের দিকে কাজ করছে। অর্থাৎ এইদিকে নীল পেনের দিকে আলফা কণার বেগ v1 এবং কালো পেনের দিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে। যদি একটি ডান পাখির স্ক্রুকে ভি থেকে বি এর দিকে বাঁকানো হয় তবে স্ক্রুর মাথাটি উপরের দিকে অগ্রসর হয়। তার মানে ওই আলফা কণার উপরে উপরের দিকে একটি বল কাজ করবে। আর আমরা জানি যে চৌম্বক ক্ষেত্রের সমকোণে কোনো আধান প্রবেশ করলে সেই আধানটি বৃত্তপথে ঘুরে যায়। সেই চৌম্বক ক্ষেত্রের সমকোণে এদিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, সমকোণে প্রবেশ করছে, তাহলে আধানটি এভাবে চৌম্বক ক্ষেত্রকে পেঁচিয়ে বৃত্তপথে আবর্তন করবে। তাই আধানটি এভাবে বৃত্তপথে ঘুরে যাবে। কিন্তু মনে রাখতে হবে এই বৃত্তপথে ঘোরার সময় আধানটির বেগ কোনো রকম ভাবে বৃদ্ধি পাবে না, কারণ আমরা জানি চৌম্বক ক্ষেত্র কেবলমাত্র আধানটির গতিপথ পরিবর্তন করতে পারে, তার স্পিডের মান বা বেগের মান এর কোনো পরিবর্তন ঘটাতে পারে না। অর্থাৎ আধানটি যখন এখানে এসে পৌঁছাবে তখন আধানটির বেগের মান v1। আধানটি এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাতে, অর্থাৎ এই অর্ধবৃত্তাকার পথ পরিভ্রমণ করতে কত সময় নেবে? আমরা জানি চৌম্বক ক্ষেত্রের সমকোণে একটি পূর্ণ আবর্তন করতে সময় নেয় t সমান 2πm/qb। তাহলে অর্ধ আবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় হবে t πm/q/d। এটি মনে রাখতে হবে। এই অর্ধ আবর্তনের জন্য প্রয়োজনীয় সময় t সমান πm/q। এখন যখনই আধানটি ঘুরে আবার এই বিন্দুতে এসে পৌঁছাবে, এই অসিলেটরটির টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি এমন হবে যে সেই মুহূর্তে d2 dt বা d2 dt সেটি পজিটিভ আধানে আহিত হবে এবং d1 dt ঋণাত্মক আধানে আহিত হবে, অর্থাৎ দ্বিতীয় অর্ধে প্রবেশ করবে। এই হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের ফ্রিকোয়েন্সিটা এমনভাবে চুজ করতে হবে যাতে আধানটি অর্ধবৃত্তাকার ঘুরে আসতে যে সময় নেয় সেই সময়ে এই দুই দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্রের দিক উল্টে যায়। অর্থাৎ এখন তড়িৎ ক্ষেত্র কাজ করবে d2 থেকে d1 এর দিকে। এর ফলে এই আলফা কণাটি যখন এখানে এসে পৌঁছাবে, আলফা কণাটির উপরে আবার একটি বল F = q কাজ করবে। সেই বলটি হবে d2 থেকে d1 এর দিকে। ফলে ওই আলফা কণার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, আলফা কণাটির বেগ বাড়বে। বেগ বাড়তে বাড়তে আলফা কণাটি যখন এখানে এসে পৌঁছাবে তখন বেগ বেড়ে মনে করি বেগ হবে v2। এখন যদি বেগ বাড়ে, এখন অর্থাৎ d1 d এর মধ্যে পূর্বের থেকে বেশি বেগে ওই আলফা কণাটি প্রবেশ করবে। এক্ষেত্রেও আলফা কণাটি ওই চৌম্বক ক্ষেত্রের সমকোণে প্রবেশ করছে, তাই এক্ষেত্রেও বৃত্তাকার পথে ঘুরে যাবে। তবে আলফা কণাটির বেগ বেশি হওয়ায় আলফা কণাটির ব্যাসার্ধ বেশি হবে। অর্থাৎ আগে ব্যাসার্ধ যদি r1 ছিল তবে এখন ব্যাসার্ধ বেড়ে হবে r2। ব্যাসার্ধ আরো বেশি হবে। কিন্তু এই অর্ধবৃত্তাকার পথ ঘুরে এই বিন্দুতে আসতে ওই আগে যে ছোট্ট ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথ ঘুরতে যে সময় লাগতো, এখনো এই অর্ধবৃত্তাকার পথ ঘুরতে একই সময় লাগবে। তার কারণ টাইম পিরিয়ড ভেলোসিটি এবং রেডিয়াসের উপরে নির্ভর করে না। টাইম পিরিয়ড নির্ভর করে কণাটির মাস, অর্থাৎ আলফা পার্টিকেলের ভর, যেটা কিনা 4 সেটি কনস্ট্যান্ট। চার্জ আলফা পার্টিকেলের প্লাস প্লাস দুটো ইলেকট্রনের আধানের সমান, সেটিও ধনাত্মক। এবং যে চৌম্বক ক্ষেত্র আমরা এখানে অ্যাপ্লাই করছি সেই চৌম্বক ক্ষেত্রটাও ধনাত্মক। তাই এই অর্ধবৃত্তাকার পথ ভ্রমণ করতে যেটুকু সময় লেগেছে এই অর্ধবৃত্তাকার পথ ভ্রমণ করতেও সেই একই সময় লাগবে। তার ফলে
এই D1 এবং D2-র মধ্যে বিভব প্রভেদ সেটি আবার উল্টে যাবে। D1টি হবে ধনাত্মক আধানে আহিত এবং D2 হবে ঋণাত্মক আধানে আহিত, এবং এখানে এই গ্যাপে আবার V2 বেগে আলফা কণাটি প্রবেশ করবে। এই গ্যাপের মধ্য দিয়ে যাওয়ার সময় আলফা কণাটির বেগ বাড়বে। যখন আলফা কণাটি D2-তে প্রবেশ করবে তখন তার বেগ বেড়ে হবে V3। এভাবে প্রতিবার এই গ্যাপের মধ্য দিয়ে যাওয়ার সময় আলফা কণার বেগ প্রত্যেকবার বাড়তে থাকবে, যার ফলে প্রতিবার আলফা কণাটির ব্যাসার্ধ একটু করে বাড়বে, আর ব্যাসার্ধ বেগ বাড়বে, ব্যাসার্ধ বাড়বে। এভাবে সাইক্লোট্রন যন্ত্রের মধ্যে কণাটিকে বারবার বৃত্তাকার পথে ঘুরিয়ে তার বেগ ক্রমশ বৃদ্ধি করা হয়, এবং এক সময় একটি উইন্ডো থাকে এখানে, সেই উইন্ডোর মধ্য দিয়ে ওই কণাটিকে টার্গেটের উপরে ছুঁড়ে মারা হয়, টার্গেটের উপরে ছুঁড়ে দেওয়া হয়। এই হলো যন্ত্রটির কার্যনীতি। এখন এখানে আমরা কতগুলো জিনিস নির্ণয় করতে পারি। এক হচ্ছে, কণাটি যখন বার হবে তখন তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত। নাম্বার 1, মনে করি এই ডি এর রেডিয়াস হলো আর। সুতরাং কণাটি যখন শেষে বার হবে তখন কণাটি যে বৃত্তাকার পথে ঘুরে বেরোবে সেই বৃত্তাকার পথের রেডিয়াস হবে আর। সেই আর ইজ ইকুয়ালস টু, ওই সমীকরণ থেকে আমরা লিখতে পারি এম ভি ম্যাক্স বাই কিউ বি। মনে করি সেই ওই আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরে যখন বার হবে তখন ওর ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আর ইজ ইকুয়ালস টু এম ভি ম্যাক্স বাই কিউ বি, বা ভি ম্যাক্স ইজ ইকুয়ালস টু কিউ বি বাই এম ইন্টু আর। অতএব এই কণাটি যখন বার হবে তখন তার গতিশক্তি ইজ ইকুয়ালস টু হবে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু হাফ এম ইন্টু কিউ স্কয়ার বি স্কয়ার আর স্কয়ার বাই এম স্কয়ার ইজ ইকুয়ালস টু কিউ স্কয়ার বি স্কয়ার আর স্কয়ার বাই 2m। এই হলো ওই সাইক্লোট্রন যন্ত্র থেকে যে কণাটি নির্গত হবে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হবে এটি। এবারে আসি, এই যে হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর আমরা ইউজ করব, এই অসিলেটরটির টাইম পিরিয়ড এবং কম্পাঙ্ক কত হবে। এত সময় যখন আমরা কার্যনীতি আলোচনা করছিলাম তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কণাটি অর্ধবৃত্তাকার পথ পরিভ্রমণ করতে যে সময় নেবে সেই সময়ে D1 এবং D2-র মধ্যে কি হবে না, D1 এবং D2-র মধ্যে বিভব পার্থক্য ঠিক উল্টে যাবে। অর্থাৎ একটি অর্ধচক্র, ওই হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের একটি অর্ধচক্র পূর্ণ হবে। অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের টাইম পিরিয়ড যদি টি হয় তাহলে T/2 ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি টি। টিটা কি? টি হলো এই অর্ধবৃত্তাকার পথ ঘুরতে যে সময় লাগে কণাটির, সেই সময় হচ্ছে টি। সেই সময়ে এই হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর একটি অর্ধ সাইকেল কমপ্লিট করবে। একটি পূর্ণ সাইকেলের জন্য প্রয়োজনীয় সময় ক্যাপিটাল টি, বা হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের পর্যায়কাল টি, তাহলে অর্ধ সাইকেলের জন্য প্রয়োজনীয় সময় T/2 ইজ ইকুয়ালস টু টি, বা T ইজ ইকুয়ালস টু 2T ইজ ইকুয়ালস টু 2πm বাই QB। বা হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের ফ্রিকোয়েন্সি কত হবে? ফ্রিকোয়েন্সি হতে হবে N0 ইজ ইকুয়ালস টু 1/T ইজ ইকুয়ালস টু QB বাই 2πm। এখন লক্ষ্য করতে হবে যে এই হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর এবং এই কণাটির ঘূর্ণনের কম্পাঙ্ক, অর্থাৎ কণাটির ঘূর্ণনের কম্পাঙ্ক এবং অসিলেটরের কম্পাঙ্ক দুটো সমান করে তবেই আমার সাইক্লোট্রন যন্ত্রে কোনো কণাকে ত্বরান্বিত করা সম্ভব। এই কম্পাঙ্ক ম্যাচ করা এই ঘটনাকে বলা হয় উন্মাদ ঘটনা। অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের কম্পাঙ্ক এই কণাটির কম্পাঙ্কের সমান মানে অ্যাপ্লাই করলে তবেই ওই সাইক্লোট্রন যন্ত্রে কোনো কণাকে আমরা ত্বরান্বিত করতে পারব। এখন সাইক্লোট্রন যন্ত্রের লিমিটেশন নিয়ে আলোচনা করব। লিমিটেশন কি হতে পারে? প্রথমত
এই লিমিটেশন বুঝতে গেলে আমাদেরকে থিওরি অফ রিলেটিভিটির ভেলোসিটির সঙ্গে মাস ভেলোসিটির সঙ্গে ভর পরিবর্তনের রাশিটি আমাদেরকে বুঝতে হবে। m is equals to m0 by root over 1 minus v square by c square, যেখানে m0 হচ্ছে রেসপন্স, অর্থাৎ আলফা পার্টিকেলের ক্ষেত্রে যার মান হচ্ছে 4 AMU, v হলো ওই পার্টিকেলটির ভেলোসিটি। এখন এই সমীকরণ থেকে দেখো, এই v এর মান যদি আলোর গতিবেগের কাছাকাছি হয়, v এর মান আলোর গতিবেগের কাছাকাছি হলে তখন কিন্তু কোনো বস্তুর ভর আর অপরিবর্তনশীল থাকে না। আমরা সাধারণত জানি যে কোনো বস্তুর ভর অপরিবর্তনশীল, অর্থাৎ বস্তুটির ভর যদি 4 কিলো হয় তবে সবসময় 4 কিলো থাকবে। কিন্তু থিওরি অফ রিলেটিভিটি অনুসারে বস্তুটি যদি আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগ নিয়ে ছোটে তবে বস্তুটির ভর এই সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়। তাহলে কি হবে, যদি বস্তুটি আলোর গতিবেগের কাছাকাছি বেগ পেয়ে যায় ঘুরতে ঘুরতে, তখন কি হবে, তখন বস্তুটির ভর পরিবর্তনশীল হবে। পরিবর্তনশীল হওয়ার ফলে বস্তুটির টাইম পিরিয়ড সেটি পাল্টে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাবে, যেহেতু বেগ বাড়বে সেই সঙ্গে সঙ্গে টাইম পিরিয়ডও বাড়তে থাকবে। যার ফলে কি হবে না, কণাটি এখান থেকে এইটুকু আসতে যে সময় নেবে, বেগ বেড়ে গেলে এখান থেকে এই অর্ধ সাইকেল পূর্ণ করতে সেই একই সময় নেবে না। তার ফলে এই হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের আমরা যে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর ফিট করছিলাম এখানে, সেটি কোনো মতেই কাজ করবে না, কারণ হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের তখন কম্পাঙ্ক এবং এই সাইক্লোট্রনের কম্পাঙ্ক n এবং n0 এই দুটি আর ম্যাচ করবে না বা এদের মধ্যে অনুনাদ ঘটবে না। n পরিবর্তন হলে সাইক্লোট্রন কম্পাঙ্ক বা এই কণাটির ঘূর্ণনের কম্পাঙ্ক পরিবর্তন হবে, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর সেটা একটা যন্ত্র, সেই যন্ত্র দিয়ে আমি যে ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করব সেটা কনস্ট্যান্ট। এরকমটা করা খুব কঠিন যে ওই পার্টিকেলটির কম্পাঙ্ক যেভাবে পরিবর্তন হচ্ছে সেইভাবে হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর কম্পাঙ্ককে টিউন করে করে পরিবর্তন করা, ম্যানুয়ালি পরিবর্তন করা খুব কঠিন। এর ফলে সাইক্লোট্রন যন্ত্র দিয়ে আমরা কোনো কণার আলোর কাছাকাছি বেগে পৌঁছাতে পারবো না। ঠিক একই কারণে আমরা বলতে পারি যে এই সাইক্লোট্রন যন্ত্র দিয়ে ইলেকট্রনকে আমরা ত্বরান্বিত করতে পারবো না। তার কারণ আমরা জানি যে ইলেকট্রনের মাস খুব কম, ইলেকট্রনের মাস 9.1 × 10⁻31 কেজি, খুব কম হয়। এর ফলে ইলেকট্রনটি খুব সহজেই উচ্চবেগ লাভ করে, খুব তাড়াতাড়ি উচ্চবেগ লাভ করে। যার মাস কম হয় তার ত্বরণ বেশি হবে, কারণ a হবে f/m q/m। এখন যদি মাস কম হয় তাহলে ত্বরণ খুব বেশি হবে, অর্থাৎ কণাটি যখন গ্যাপ দিয়ে যাবে খুব তাড়াতাড়ি বেগ বাড়বে। তাহলে ইলেকট্রনকে সাইক্লোট্রন যন্ত্রে ত্বরান্বিত করতে চাইলে তার তাড়াতাড়ি বেগ বেড়ে যাবে, ফলে তার বেগ খুব সহজে আলোর বেগের কাছাকাছি চলে যাবে এবং তখন ওই অসিলেটরের ফ্রিকোয়েন্সি এবং ওই ইলেকট্রনের ঘূর্ণনের ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে, ফলে এই যন্ত্রে ইলেকট্রনকে ত্বরান্বিত করা যায় না। সাইক্লোট্রন যন্ত্রে এই ত্রুটিকে দূর করা হয় সিনক্রো সাইক্লোট্রন যন্ত্রের মাধ্যমে। সেখানে কি হয়, সেখানে এই আপেক্ষিকতার জন্য যে ভরের বৃদ্ধি, এর ফলে কণাটির কম্পাঙ্কের যে হ্রাস হচ্ছে, এনের হ্রাস হচ্ছে, সেই সাথে বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের কম্পাঙ্ককেও একই হারে কমানো হয়। যার ফলে ওই সিনক্রো সাইক্লোট্রন যন্ত্রে আমরা এরকম আপেক্ষিকতার জন্য যে মিসম্যাচ ঘটছিল সেই মিসম্যাচ আমরা দূর করতে পারি, অর্থাৎ উচ্চ ত্বরণ উচ্চ গতিবেগ সম্পন্ন কণা আমরা সিনক্রো সাইক্লোট্রন যন্ত্রের মাধ্যমে প্রডিউস করতে পারি। এছাড়া এই যন্ত্রের আরেকটি ত্রুটি আছে, এই যন্ত্র কেবলমাত্র চার্জযুক্ত পার্টিকেল যেমন প্রোটন, আলফা কণা এইরকম চার্জযুক্ত পার্টিকেলকে ত্বরান্বিত করতে পারে। নিস্তড়িত কণাকে এই যন্ত্রটি ত্বরান্বিত করতে পারে না। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। একে লাইক শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে দেখতে পারো। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।